আমি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন থেকে বলছি জেলহাজ মোহাম্মদ আসাদুল ইসলাম, এই সরকার শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন এটি আমাদের দেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে মূল্যবান কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি, জনাব আসাদুল ইসলাম, আপনি দর্শকদেরকে জানাতেন এই যে ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপটটা শুরু হলো, শুরুর পর্যায়ে আপনি যুক্ত ছিলেন, আমরা যুক্ত ছিলাম। আমরা ছাত্র ছিলাম না, ছাত্রদের অভিভাবক, কিন্তু ছিলাম ছাত্রদের পাশে, এবং চূড়ান্ত আন্দোলন পর্যন্ত আপনি ছিলেন, আমরা ছিলাম। গণমাধ্যম কর্মী হিসেবে আমি পাশে ছিলাম। আপনি একেবারে পুরো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপনার যারা ভাতিজা খ্যাত যে ছাত্ররা, তাদের সাথে আপনার সন্তানও এই আন্দোলনে যুক্ত ছিল। মূল প্রেক্ষাপটটা কি, কিভাবে শুরু হলো আপনি যে দর্শকদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া ও মোবারকবাদ। আল্লাহ তাআলা সুস্থভাবে আমাদেরকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমার সন্তানেরা তারা এই ফ্যাসিস্ট সরকারকে তারা চিনে ফেলেছিল, অনেক আগেই চিনে ফেলেছিল। এই চিনে ফেলার কারণে যদি যে তারা ঘুষ ছাড়া তারা কখনো চাকরি দেয় না। এ কোটা, সে কোটা, মুক্তিযোদ্ধা কোটা, ওই চাকমা কোটা, উপজাতি কোটা। আপনি বলেছিলেন যে চিনে ফেলেছিল, তো চিনে ফেলে আমরা আজ থেকে যদি 11 বছর পূর্বে যাই, 2013 সাল শাপলা চত্বর, সে এই যে দুইবার আন্দোলন হলো, বিশেষ করে 5ই মে যেটি, সেদিনও তো তারা চিনেছিল বিধায় এই সরকারের কাছে 13 দফা দাবি নিয়ে কিন্তু এসেছিল 2013 সালের 13 দফা। এই রফা বন্ধ করার জন্য সরকার সেদিনের যে হামলা করেছিল, নিরপরাধ ছাত্রদেরকে যেভাবে হত্যাগুলি করেছিল, সেটি আসলে হৃদয়ের দগদগে একটা আবেগ ছাত্রদের মাঝে ছিল কিনা? মাদ্রাসা ছাত্র বিশেষ করে তারা এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনা বিশেষ করে আল কোরআনের বিরোধী। সেখানে ছিল অনেকগুলা মাদ্রাসা ছাত্র, তাদের প্রতি নির্মম অত্যাচার করেছিল। তাদের নির্দেশনার ভিতরে কিছুটা ত্রুটি ছিল। এই কারণের জন্য সরকার, তারা ছাত্ররা রাত্রে আন্দোলন দিয়েছিল। তারা ইসলামিক দল হেফাজত, তাদের নাম বাড়াবার করেছিল যে হেফাজত। আসলে কি তারা ছাত্র, এদেশেরই ছাত্র ছিল। তাদের রাত্রে প্রোগ্রাম দেওয়ার কারণের জন্য এই শেখ হাসিনা সুযোগ পেয়েছিল। ওই আন্দোলন থেকে আমরা অনেকটা শিখেছি যে রাত্রে যদি এই আন্দোলনের প্রোগ্রাম যদি রাত্রে দেওয়া হয়, তাহলে আবারও এই শেখ হাসিনা সুযোগ পাবে। এই কারণে ছাত্রদের সঙ্গে করে এই সমন্বয় যে ছাত্র কমিটি ছিল, এদেরকে নিয়ে সন্তান হিসাবে তাদেরকে আমি সর্বসময় আমি দিক নির্দেশনা দিয়েছিলাম যে রাতে কোনো প্রোগ্রাম দেওয়া যাবে না, সবসময় দিনে দিতে হবে। কারণ রাতে তারা মানে বিজয় হয়েছিল, রাতে এর আগে তারা খেলেছিল। এই রাতের সুযোগটা লাইট বন্ধ করে দিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করেছিল। এদেশের রাজনীতির অনেক বৈষম্য আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন করার কারণে জামাতে ইসলামের কিছু নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছিল, এবং যেখানে চুরি ডাকাতি মামলার 2 মাস 3 মাস কাস্টডি থাকলেই জামিন হয়, সাবেক প্রধানমন্ত্রীকে তারা বছর পর বছর জেলে রেখেছিল, তাদেরকে কিন্তু জামিন পর্যন্ত দেয় নাই। অর্থাৎ এখানেও আইনগতভাবে বৈষম্য ছিল। সর্বশেষ মুক্তিযোদ্ধাদের সন্তানদের নামে একেবারে নিজের দলীয় নেতাকর্মীদেরকে একেবারে বিসিএস ক্যাডার থেকে শুরু করে, প্রশ্নফাঁস থেকে শুরু করে যে মগের মূল্যকের বাংলাদেশ ছিল, প্রতিটা কষ্ট আসলে ছাত্রদের হৃদয়ে বা তাদের অভিভাবকের হৃদয়ে আসলে জ্বলেছিল কিনা? অবশ্যই চলেছিল। যেখানে একটা ছাত্রর একটা একটা সিভিল চাকরিতে যদি 12-13 লক্ষ টাকা লাগে, তাহলে একটা অভিভাবক কিভাবে এই 12-13 লক্ষ টাকা জোগাড় করতে পারবে? তার সন্তানকে বিসিএস পর্যন্ত পড়াইতে, মাস্টার্স পাস করাতে, তার বাবার ঘাম ঝরে মাটিতে মিশে গেছে, অথচ টাকা দিতে পারে না। কিভাবে এই 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা কিভাবে তারা দিবে? এই বিষয়টা তার সন্তানেরা তার পিতার কাছ থেকে দেখেছে যে আমার পিতা কিভাবে আমার সংসার চালায়, আমার লেখাপড়া খরচ চালায়। জি, ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে 2009 সালে তারা বিজয়ী হলো, ক্ষমতায় আসলো, কিন্তু 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগেই 154টি আসনে তারা বিনা ভোটে বিজয় করিয়ে নিয়ে অটো সরকারের ব্যবস্থা করলো। জনগণের ভাগ্যে কিন্তু ভোটহীনতা, অর্থাৎ ভোটাররা কিন্তু ভোটটা দিতে পারলো না। ভোট না দিতে পারলেও সে সমস্ত এমপিদের তর্জন গর্জন এবং ক্ষমতার হুঙ্কার কিন্তু তারা দেখেছে। এবং 2018 সালে
সকল দলকে ডেকে দেশের সকল মানুষকে বলা হলো ভোট হবে, সবাই ভোট দিতে পারবে, কিন্তু রাতের অন্ধকারে রাত্রে নিশীথে তারা আবার একটি ঘটনা ঘটিয়ে দিল। 2024 সালে যখন কোনো দল নির্বাচনে আসলো না, তখন তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে তারা নিজেরাই একটা ম্যাচাকার একটা খেলা এবং ভুয়া নির্বাচন কমিশনের ভুয়া বা মিথ্যাচারের ভোট কাস্টিংয়ের একটা ব্যাপার দিয়ে তারা টানা তৃতীয়বারও তারা নির্বাচিত হলো। এই জায়গাগুলির সাথে চাকরির বৈষম্যর ক্ষেত্রে অবশেষে তারা ক্ষমতার খেই হারিয়ে এই জাতির সন্তানদেরকে একেবারে রাজাকার অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী হিসেবে যে চিহ্নিত করতে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা চাইলো, এটি কত বড় আসলে বৈষম্য? আসলে বৈষম্যর বর্ণনা তো নেই। বৈষম্যর বর্ণনা একমাত্র জীবন দিয়ে তার প্রমাণ করে গেল আবু সাইদ, মুগ্ধ এবং আরো অনেক যাদের এখনো ক্যামেরার সামনে আসি নাই, তাদের পরিচয় এখনো মিলে নাই, এমন শত 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 ছেলে এবং মেয়ে তাদের বুকে গুলি লাগা, তাদের মাথায় গুলি লাগা, তার পায়ে গুলি লাগা হাসপাতালেতে তারা আছে এখনো পড়ে। তাদের পিতারাও এখন পর্যন্ত কিন্তু জানে না যে আমার সন্তান আন্দোলন থেকে গুলি লেগে এখনো হাসপাতালে আছে, তার সেন্স নেই, আইসিইউতে আছে। এমন সন্তান এবং আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করে গেল, নির্দ্বিধায় তার জীবনটা দিয়ে দিল যে আমরা মেধাহা, আমরা যাদের মেধা আছে তারা কখনোই এই সরকারের আমলে চাকরি পাবো না। আমরা চাকরি পাবো যার কড়ি আছে, যার টাকা আছে, খালা আছে, দলীয় পরিচয় আছে। দলীয় ক্যাডার ছাড়া এই বর্তমান সরকারের আমলে চাকরি নাই তো নাই। এই কারণের জন্য ছেলেদের ভিতরে এই ক্ষোভ সৃষ্টি হয়। সুন্দর তারা আন্দোলন করছে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে তারা আন্দোলন পূর্ণভাবে আন্দোলন করছে, কিন্তু দিশাহারা হয়ে গেছে। সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু তারা কিভাবে আন্দোলনটা সফল হবে তারা কিন্তু বুদ্ধি পাচ্ছে। ফিল্ড প্ল্যানিংটা নাই, অর্থাৎ রণকৌশলটা ছিল না সেখানে। ছাত্রদের রণকৌশল, এই যে অভিভাবক শ্রেণী, আমরা যারা পিছনে থেকেছে, কাউকে পানি দিয়ে সহযোগিতা করা বা কি করছে গণমাধ্যম হিসাবে রিপোর্ট করা, এইগুলো জীবনের ঝুঁকি নিয়ে অভিভাবকরা যে এগিয়ে এসেছিল, বা মা তার সন্তানকে খাইয়ে পড়িয়ে বলছে যাও বাবা যাও আমি তোমার পিছনে আসি, মা খাবার নিয়ে যাচ্ছে, সন্তান আন্দোলনরত থাকছে। এই যে রেগুলেশনটা, অর্থাৎ এই একেবারে পরিবারটা, একটা পরিবারই তার অধিকারের জন্য বৈষম্যের একটা আন্দোলনমুখী হয়ে যাবে, মাঠে নিয়ে আসলো, এটি স্মরণকালে সেরা ইতিহাস কিনা? সেরা ইতিহাস, সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইতিহাস। কারণ বাংলাদেশে কোটা ভিত্তিক আন্দোলন না, এই পৃথিবীতে কোথাও কোনো কোটা ভিত্তিক আন্দোলন হয় নাই, বৈষম্য বিরোধী কোনো আন্দোলন হয় নাই, পৃথিবীতে হয় নাই। এই একটি মাত্র দেশ যেখানে কোটা ভিত্তিক আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। রিক্সাওয়ালা, এমনকি রিক্সাওয়ালারা, আমরা যারা আন্দোলন করেছি, তা আমার সন্তানদেরকে নিয়ে আন্দোলন করেছি, এই রিক্সাওয়ালারা আমাদেরকে খাওয়াইছে, বাবা তোমরা খাও, ভাই তোমরা খাও। সন্তানদেরকে তারা পানি নিয়ে এসে দিয়েছে। ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা দিয়েছে, ভিক্ষুকরা তার ঝুলি থেকে বের করে, আমি নিজে চোখ দেখেছি, আপনিও দেখেছেন, হয়তো আপনিও দেখেছেন, আপনি ছিলেন যেহেতু আমাদের সাথে, আপনি ছিলেন, আপনিও দেখেছেন। এই ভিক্ষার থলি থেকে তারা কত বড় তাদের ভিতরে ত্যাগ, তারা ভিক্ষার থলি থেকে আমার হাতে টাকা দিয়ে আমি আমার সন্তানকে তাদেরকে দিয়েছি। এই এখন যারা উপদেষ্টা, আমার সন্তান যারা উপদেষ্টা হয়েছে, তারা তাদেরকে আমি টাকা দিয়েছি, বাবা এই দেখো এই ভিক্ষার থলি থেকে টাকা দিয়েছে। তারা সাথে সাথে নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। এবার ছাত্রদের মাঝে তার খোদার প্রতি বা স্রষ্টার প্রতি যে ভালোবাসাগুলো দেখা গেল, তাদের ইমানি যে জজবাটি দেখা গেল, জীবন দেব এবং জীবন দেওয়ার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পুরো বাংলাদেশ যে আসলে ধ্বনিত হলো, এটি মহান রবের প্রশংসা বাণী আসলে ঘরে ঘরে পৌঁছে গেল কিনা? আল্লাহ তাআলার সহন সাহায্য। এই ছাত্র আন্দোলন তো কখনো সরকার পতন চায় নাই, না সরকার পতন চায় না, তারা কোটা বাতিলের জন্য অধিকারের একটা চাওয়া ছিল, ছাত্রদের একটা ন্যায্য চাওয়া ছিল। এই চাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দেখলো এই সরকার দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করলো।
এরা গোলাম আজমকে এমন হত্যা একটা করলো। শক্তি দিয়ে এই সরকার ছিল যে এটা ফেরাউনের মতো শক্তিশালী, নমরুদের মতো শক্তিশালী, তাদের হয়তো পতন হবে না। কারণ পতন ঠেকানোর জন্য তারা কিন্তু সকল পররাষ্ট্র নীতির শক্তিগুলি কাজে লাগাচ্ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে যেমন ইচ্ছা তেমন ভোট করার পর্যন্ত পরিবেশ করে দিচ্ছিল। অর্থাৎ মগের মুল্লুকের বাংলাদেশ ছিল, শুধু আসমানে তাদের আসলে কবুল হয় না বিধায়, আসমানে রহমত তারা পায় নাই বিধায় অবশেষে একেবারে নিরঙ্কুশভাবে অপমানিত হয়ে এমন একটি অবস্থা হয়েছে যে দলটি স্বাধীনতা এনে দিয়েছিল, যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, সেই দল করার লোক এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মুখ ফুটে বলার লোকটি পাওয়া যাচ্ছে না। এখানেই বলে যে আসমানের মায়ের তো দুনিয়ার বাইর কিনা। অবশ্যই আসমানের মা দুনিয়ার বাইর। আল্লাহ তাআলা বলছেন যে জমিনের ফয়সালা আমি আসমান থেকে দিয়ে থাকি। জমিনে যখন জমিনের মানুষ যখন একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, সরকারের কাছে সাহায্য চেয়ে কখনো কোনো ফল পায় নাই তারা, তখনই তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা বলছেন তখন আমি জমিনের ফয়সালা আমি আল্লাহ আসমান থেকে দিয়ে থাকি। দীর্ঘ 18 বছর ধরে অনেকেই ভোট দিতে পারে না। সেই যাদের 2001 সালের পরে জন্ম তারা ভোট দিতে পারে না, যারা 2006 সালের পরে যাদের জন্ম তারা ভোট দিতে পারেনি। অর্থাৎ ভোটার হওয়া সত্ত্বেও জীবনের প্রথম আবেগের ভোটটি হয়ে গেছে। এইভাবেই তাদেরকে দিনগুলি পার করতে হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন, প্রতিটি জায়গায় ভোটহীনতার একটা বৈষম্যের বাংলাদেশ ছিল। সেক্ষেত্রে এই ভোটহীনতার বাংলাদেশে ভোট প্রিয় বাংলাদেশ করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে আপনি এই দেশবাসীর যারা নাগরিক শ্রেণী আছে, যারা ছাত্রদের পিতা রয়েছেন, মাতা রয়েছেন, তাদের কাছে আপনার কি প্রত্যয় বা আপনার কি চাওয়া রয়েছে? আসলে আমি দেখেছি আওয়ামী লীগের সন্তানেরাও, আওয়ামী লীগের ছোট ছোট সন্তানেরা নতুন ভোট হয়েছে, এদের মুখেও শুনেছি এ কেমন ভোট হয়ে গেল, যার জীবনের প্রথম ভোটটা দিতে পারলাম না। হাস্য উজ্জ্বল ব্যাপার, এই সারা বাংলার মানুষ সে দেখেছে। আর ছাত্র আন্দোলনের যারা মা, যারা পিতা, আমি একজন পিতা, আমিও আমার সন্তান যখন আন্দোলনে চলে গেল, আমার সন্তান যখন রাত্রে বলল আব্বু কলেজ থেকে ফোন দিয়েছে আমাকে সকালে যেতে হবে, আমি দেখলাম আমার সন্তান যদি সকালে যায়, সকালে যে যদি লাশ ফিরে চলে আসে, আমি তার দুপুরে তার জানাজা করা লাগবে। আমি দেখলাম আমার সন্তানটা যদি দুপুরে জানাজার করা তার লাগে, এই সরকার যে মনোভাব নিয়েছে জানাজার করা লাগবেই, এই মনোভাব নিয়ে আমি বললাম আমার সন্তানের আগে আমাকে শহীদ হতে হবে। অর্থাৎ আমি আমার সন্তানের লাশটি কাঁধে করতে চাই না, আমার লাশটি আমার সন্তান কাঁধে করুক, এটাই নিয়ম হওয়া উচিত। অর্থাৎ আমি আমার জীবনটাকে রাজপথে বিলিয়ে দিব, আমার সন্তানকে একটা নতুন পৃথিবীতে দিয়ে যাব। হ্যাঁ, আমি ওই রাত্রে যখন আমার ছেলে রাত 8টায় বললো, তখন আমি লাস্ট গাড়ি ধরে আমি ঢাকাতে চলে আসলাম যে আমার সন্তান কুষ্টিয়াতে যদি জীবন দেয় তাহলে আমি ঢাকাতে জীবন দেব। আমার সন্তান শুধু আমার সন্তান না, এদেশে ছাত্রগুলো সবই আমার সন্তান। যেমন উপদেষ্টা পদে যেমন নাহিদ, যেমন উপদেষ্টা পদে এই নাহিদ আমার সাথে আমাকে চাচা বলে বুকে জড়িয়ে ধরেছে, চাচা তুমি এই আন্দোলনে থাকার দরকার নাই। আমি বলেছি আমার সন্তান যদি এখানে গুলি খায়, আমি পিতা হয়ে যদি আমার সন্তানকে গুলি খাবার দেখতে চাই না, আমার সন্তানের আগে আমার জন্য বুকে গুলি লাগে, এই মনোভাব নিয়ে আমি মুগ্ধর পানি, কে পানি নেবেন, কার পানি দরকার, এই মুগ্ধ তো আর পানি একদিন দিচ্ছে না, দিনের পর দিন পানি বিলিয়েছে। আপনি তো এই মুগ্ধর সাথেও আপনার দেখা হয়েছে, মুগ্ধও তো আপনাকে চাচা বলে সম্বোধন করে মুগ্ধ আপনাকেও পানি খাইয়েছে। এই মুগ্ধের মুখটি আপনার আসলে চোখে কতটা ভাসে? এই মুগ্ধর কথা বলতে গেলে চোখে পানি না আসে যাবে না। এই মুগ্ধ আমাকে বারবার বলেছে কাকা পানি খান, অনেক ব্যাগ মুক্তর হাতে 2-3টা ব্যাগ নিয়ে ঘটছে, কাকা এই 2টা ব্যাগ আপাতত আমাদের হাতে লাগে না, আপনার সাথে যে মুরব্বী আছে বা পিছে থেকে তোমরাও দেখেছো, পিছে থেকে তোমরাও দেখেছো, গণমাধ্যম কর্মী আমাদের একটু মিডিয়া ক্যামেরা, আমাদের ক্যামেরা দূরে থাকতে হয়েছে, দূরে ফুটেজ নিতে হয়েছে, এবং আমাদের থেকে অনেক রকম ম্যাটার ছিল যে আমরা অনেক রিপোর্ট দিতে পারছিলাম না। তখনকার পর্যন্ত মিডিয়া কিন্তু স্বাধীন হয়নি, আমরা কিন্তু যুদ্ধের মধ্যে ছিলাম। যে গুলি চলতেছে ডাইরেক্ট শেখ হাসিনার নির্দেশে গুলি চলতেছে, এর মধ্যে সংবাদকর্মীরা কিভাবে যাবে? তারপরেও গেছে, তারা গেছে, মুগ্ধর পানি সংবাদকর্মীরা মুগ্ধর পানি খেয়েছে, আমি খেয়েছি 3-4 বার করে আমাকে মুগ্ধ পানির বোতল নিয়ে কাকা পানি খান স্লোগান, আমি তো স্লোগান দিতেছি সবসময় সামনে থেকে স্লোগান দিতেছি। আর মুগ্ধ পানি এমন কোনো ই নাই যে পানি দেয়নি,
আমাদেরকে পানি খাওয়াইছে, ছাত্রদেরকে পানি, যার গুলি লেগেছে তার মুগ্ধ সাথে সাথে আবার ব্যান্ডেজ করেছে, ওই পানি দিয়ে ধুয়ে সাথে সাথে ব্যান্ডেজ করেছে। আমার কাছে ব্যান্ডেজ ছিল, আমার কাছে ডিটল ছিল, আমার কাছে স্যাভলন ছিল, এগুলা দিয়ে মুগ্ধর সাথে একই সাথে আমরা ওই ছাত্রকে ব্যান্ডেজ করে সাথে সাথে রিক্সাওয়ালা টাকা বিন তাদেরকে মেডিকেলে নিয়ে। 4 আগস্ট সন্ধ্যা টানটান উত্তেজনা, সমন্বয়কদের পক্ষ থেকে গণমাধ্যমে বক্তব্য চলে আসলো যে আমাদের 6 তারিখ না, আমাদের 5 তারিখেই গণভবন দখল করতে হবে, গণভবনের দিকে আমাদের মার্চ করাতে হবে। এই অবস্থায় আপনি একজন অভিভাবক, আপনি মাঠে থাকলেন, গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের উচিত ছিল, আমাদের কাজ ছিল পিছনে পিছনে থাকা, আপনারা যেখানে যান কি অবস্থা হচ্ছে সেই সব নিয়ে আমরা এই খবরগুলি, কি মেসেজ আপনার কাছে পৌঁছেছিল দেশবাসীর কাছে 5 তারিখের আগের রাত্র অর্থাৎ 4 আগস্টের রাত্রের প্রেক্ষাপট কি ছিল, কিভাবে আন্দোলন একেবারে গণভবন পর্যন্ত নিয়ে যাওয়া গেল? যারা সমন্বয়ক ছিল তারা ছাত্র, সবাই তো ফুটন্ত গোলাপ, অল্প বয়সী ছাত্র, মাস্টার্সের ছাত্র, ইন্টারের ছাত্র, এমনকি 9, 10-এর ছাত্রও কিন্তু আমাদের সাথে এই আন্দোলনে কিন্তু শরিক ছিল। তারা কচিমন, তাদের বুদ্ধি কতটা হতে পারে, তারা সবাই বললো আমরা একত্রিত সংসদ ভবনের যে জায়গা, সামনে যে জায়গাটা আছে এখানে আমরা যত্রভাবে যে যেমনি পারে থাকবো। কিন্তু আমি বললাম, এবং সমন্বয়ক ভিতরে নাম না জানা অনেক সন্তান তারা ছিল, আমাকে চাচা বলে ডাকতো, তাদেরকে আমি ডাকলাম, ডেকে বললাম যে বাবা এইভাবে থাকা যাবে না, তোমাদের চেহারাই বলছে তোমরা ছাত্র, তোমরা যারা অভিনয় করতে হবে, অভিনয়ের মাধ্যমে কেমন অভিনয়? তখন সমন্বয়ে আমাদের ছাত্র জিজ্ঞাসা করলো কাকা কিভাবে থাকতে হবে? আমি বললাম কাকা জায়গায় সুন্দরভাবে, যাদের চেয়ার একটু নারীর মতো আছে তারা নারী সেজে বোঝে না, দুজন করে বসে থাকো। আমি যেমন ছিলাম, যারা টোকায় ছিল, ভিখারি ছিল, এদের সাথে নিয়ে আমরা মুরব্বীগুলা এদের নিয়ে বসেছিলাম যে আমরা এই শহরে কামলা দিতে এসেছি। প্রশাসন জিজ্ঞাসা করছে রাত্রে, আমরা বললাম এখানে আমরা রাজমিস্ত্রির কাজে এসেছি। কে বললো আমরা এখানে বিল্ডিং এর ঢালাই টানার কাজে এসেছি। কেউ বললো যে আমরা এখানে রিক্সা চালাতে এসেছি। রিক্সাওয়ালারাও আমাদেরকে এইভাবে অনেক সময়, রিক্সাওয়ালারা রিক্সার পরেও অনেক এভাবে হেলান দিয়ে বসে রাত যাপন করেছি। আর যারা আশেপাশের ছাত্র ছিল, যারা ছাত্রাবাসী ছিল, তাদেরকে রিক্সাওয়ালারা এবং ছোট ছোট পিক আপ কারা দিচ্ছে আল্লাহ তালাই জানেন, কে বা কারা দিয়েছেন আমি জানি না, তারাও পিক আপ দিয়ে ছাত্রদেরকে তাদের ছাত্রাবাসে পৌঁছাই দিছে। আর আমরা যারা দূরে থেকে এসেছিলাম তাদেরকে এইভাবে জায়গায় বসে থেকে একত্রিত ভাবে না, ছোট ভাবে 1 জন 2 জন 3 জন 1 জন 2 জন এইভাবে বসে থেকে সুন্দরভাবে আমরা রাত যাপন করেছি। আর সমন্বয়কগণের একই কথা ছিল, আগামীকালকে আমরা গণভবন ঘেরাও করব, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমরা মুভ করব। আমরা কোনো মিডিয়া বা কোনো কারোর মাধ্যমে কোনো কিছু জানতে চাই না, তার মুখ থেকে চাই। তার তথাকথিত 53% মৌখিক 53% যে কোটা ছাত্রদের দিবে, মেধাদের দিবে, এটা ছিল তার মৌখিক কথা, অন্তরের কথা ছিল না, এটা ছাত্ররা বুঝে ফেলেছিল। এই কারণের জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছে তার সামনে মুভ করার জন্য আমরা আসলে গিয়েছিলাম, ছাত্ররাও কিন্তু এভাবে গিয়েছিলাম। পরের দিন সকাল টানটান উত্তেজনা, বিভিন্ন জায়গা থেকে একেবারে গুটি পায়ে যার জায়গা থেকে একেবারে সেই হ্যামিলনের বাসিওয়ালার পঙ্গপালের মতো সবাই রওনা হওয়া শুরু করলো গণভবনের দিকে। 11টার বেশি, 11টা সাড়ে 11টার দিকে সবাই গণভবন অভিমুখের একেবারে গেটের অবস্থান। সেনাবাহিনীর আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে না, তারা এই ছাত্রদের উপরে, এই সাধারণ বেসামরিক মানুষের উপরে তারা গুলি চালাবে না। সেনাবাহিনী যে সহযোগিতাগুলি করেছিল, সেক্ষেত্রে স্মরণকালের সেরা ভালোবাসা আসলে এই দেশের মানুষের কাছে সেনাবাহিনী পেল কিনা? সেনাবাহিনী তো পেলই, সেনাবাহিনী পেল। তারপরে সেনাবাহিনীরা দেখলো যে এদেশের, আমিও তো ছাত্র ছিলাম, ছাত্র থেকে লাইনে দাঁড়াইছি, লাইন থেকে আমাদেরকে চাকরি হয়েছে, আবার তাদের সন্তানও তো এর ভিতরে ছিল, সেনাবাহিনীর সন্তানও এর ভিতরে ছিল। অনেক সেনাবাহিনী বলে আমার সন্তানের ভিতরে আছে, অর্থাৎ ওই সেনাবাহিনী কিভাবে তার সন্তানদেরকে গুলি করবে। তারা আমাদেরকেও টাচ দিয়েছিল যে আমরা আপাতত তোমাদের প্রতি কোনো রকম গুলি চালাবো না। এই থেকে আমাদের মনোবল অনেক অনেক বেড়ে গেল, আমাদের ছাত্রদের মনোবল বেড়ে গেল, নাহিদের মনোবল বেড়ে গেল। নাহিদ সর্বক্ষণ সর্ব জায়গায়
নেতৃত্ব দিয়েছে। নাহিদ সর্বক্ষণ সর্বসময় মাঠে থেকেছে, গুলি অনবরত হচ্ছে, নাহিদ বলছে কাকা বসে পড়তে হবে, ছাত্রদের বলছে বসে পড়তে হবে। এইভাবে নাহিদ যে উপদেষ্টা হয়েছে, এ তো নাহিদকে অনেক ধন্যবাদ। আর নাহিদকে যারা উপদেষ্টা বানাচ্ছে তাদেরকেও অনেক ধন্যবাদ। আর এই যে ডক্টর ইউনূস, তিনি এই দেশের একজন ভালো মানুষ, সে এই বাংলাদেশকে মন প্রাণ দিয়ে তার ভালোবাসে। গণভবনে গণহারে জনগণের প্রবেশ এবং নানা রকম আবেগ উল্লাস অনেক কিছু দেখা গেল গণভবনে ঢোকার প্রাক্কালে। যেহেতু আমরা অনেক পিছনে পড়ে গিয়েছিলাম, আপনারা জনগণের ভিড় ঠেলে তো আর ওখানে যাওয়ার পরিবেশ ছিল না, সেক্ষেত্রে কি প্রেক্ষাপট আপনি দেখলেন? গণভবন থেকে আবার আপনারা সংসদ ভবনে গেলেন, সেখানকার একটি ভিডিও ক্লিপস আমাদের কাছে আপনি এসছে, আমরা অবশ্যই দর্শকদেরকে দিব। যে প্রিয় দর্শক, আজকের আলোচক জনাব আসাদুল ইসলাম, তিনি সংসদ ভবন বিজয়ের পরে, গণভবন বিজয়ের পরে তারা যখন সংসদ ভবনে গিয়েছিলেন সেখানে একটি বক্তব্য দিয়েছেন, সেই ফুটেজটা অবশ্যই ভিডিও ক্লিপসটি আপনাদেরকে দেখাবো। আমি আমার দেশবাসীকে নিয়ে, সংসদ সদস্যদের নিয়ে আমি আন্দোলন গড়ে তুলব। এই শয়তান আন্দোলনের শত্রু, নিজামের শত্রু, শয়তান শেখ হাসিনা করতে না পারে। আমি বলছি, আমি ফাঁসি চাই, ফাঁসি সরকার হাসিনা, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তো আপনি বললেন যে কি প্রেক্ষাপট ওখানে হলো, সেই সময় যারা সেনাবাহিনীর বিশেষ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পিজিআর এর যে সমস্ত সেনারা ছিল, তারা কিভাবে শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনাকে সেভ করছিল বা গার্ড দিচ্ছিল? আসলে আমাদের ছাত্রদের ভিতর অনেকগুলো ছাত্র যাত্রাবাড়িতে ছিল, অনেক ছাত্র শাহবাগে ছিল। এই ছাত্রগুলোকে 1 ঘন্টার ভিতরে কিভাবে নাহিদরা যেন গণভবনের সামনে নিয়ে চলে আসছে, যে কাকা একত্রিত ভাবে অন্য কোথাও আমার আক্রমণ যাব না, একত্রিত ভাবে সবাই মিলে আগে গণভবনে যাব, যেখানে প্রধানমন্ত্রী অবস্থান করতেছে। এইভাবে যখন নাহিদ এবং সমন্বয় কমিটি আরো সদস্য, যাদের নাম আমার মনে নেই, তারা সবাই আমাকে আঙ্কেল বলছে, চাচা বলছে, তাদের নাম আমার মনে নেই, তাদের মুখ দেখলে বলবে এই আয়নাটাই আমার ছিল, এই আয়নাটা, এই সন্তানটা, এই সুন্দর, এই ইয়াং ম্যান আমাদের সাথে ছিল। কিন্তু আমি তাদের নাম তো কেউ কারোর নামই, আসলে এত মানুষ ছিল এখানে যে কেউ কারোর নাম ওই সময় মুখস্থ করার কাজ দরকার ছিল। এটা মিশন একটাই, নাম কাজ পরিচয় পরে, আমাদের মিশন একটাই, আমরা একটা বিজয় অর্জন করব। হ্যাঁ, একজন ছাত্র বলল কাকা কিছু সংখ্যক আমরা ছাত্র দুভাগে ভাগ করে দেবো, কিছু যাব সংসদ ভবনে আর আমরা কিছু যাব হচ্ছে গণভবনে, যেখানে আমরা একত্রিত ভাবে যাব, একবারে ঢুকে পড়বো, আমাদেরকে গুলি করারও সময় পাবে না। এইবার তখন আমরা কিভাবে আল্লাহ তাআলা জানে, আসে গণভবনের গেটের সামনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখলাম ভয় তো সবার গুলির আছেই, গুলির ভয় সবারই আছে, কিন্তু মৃত্যুর ভয় কারণ নেই। গুলি যে করবে এটা নিশ্চিত, আমরা নিশ্চিত গুলি করবে, এই পুলিশ কর্তৃক গুলি করবে, ওদের পোষা, শেখ হাসিনার পোষা বংশীয় কিছু পুলিশ আছে, তারা গুলি করবে। এবং ইন্ডিয়া থেকে যে নিয়ে আসছে এগুলো আমরা আগেই জানি যে ইন্ডিয়া থেকে কিছু তারা নিয়ে আসছে, এরা আমাদের প্রতি গুলি করবে। তো গুলি করে আমরা সামনের গুলাম মারা যাব, হয়তো 2000 মারা যাব, কিন্তু আজকে শেখ হাসিনা আমরা যেভাবে হোক তার কাছে যাব এবং তাকে আমরা অবরুদ্ধ করে ফেলবো, এটাই আমাদের প্ল্যান ছিল। এবং আমার ছাত্ররা, আমার সন্তানেরা সেই প্ল্যান যখনই গেট ভেঙে ভিতরে ঢুকেছে তখন শেখ হাসিনা দৌড়াদৌড়ি শুরু করেছে। কিভাবে যাচ্ছে, বেলা যখন 11:15 বাজে, তখন শেখ হাসিনাকে আমরা স্বচোখে দেখতে পাই, স্বচোখে দেখতে পাই যে শেখ হাসিনা তার গণভবনে ওই জায়গায় ছোটাছুটি করতেছে। সেদিন একটা পেরেশানের ভিতরে হয়ে গেছে। তখনই আমার সমন্বয়করা বলছে, তখন জোরে তাকবীর শুরু হয়ে গেল, এমন তাকবীর শুরু হয়ে গেল যে তাকবীরের জন্য জয়, আমাদের জয় আমরা নিশ্চিত মনে করেছি। এই জয়ের তাকবীর শুনলেই আগের তাকবীরগুলো ছিল, আগের ধ্বনিগুলো ছিল আলাদা, আর ওই 15-12টা ধ্বনিগুলো ছিল আলাদা। এটা বিজয়ের তাকবীর, একটা বিজয়ের তাকবীর। এবং ছাত্রদের ভিতরে, সমস্ত আন্দোলনকারীদের ভিতরে কোনো প্রকার কোনো দ্বিধা দ্বন্দ্ব আর থাকলো না, ভয় থাকলো না, গুলির ভয় আর থাকলো না। তখন সশরীরে আমরা ভিতরে ঢুকে পেলাম। ভিতরে ঢুকতেই শেখ হাসিনা দেখলাম শেখ হাসিনা আছে।
তারপর কিছুক্ষণ পরেই দেখো ওই ভিতর দিয়ে যায়, ওই পারে গিয়ে তার বাসভবনের ওই পারে গিয়ে যে আর্মির সাথে এই যে বলছে যে আমাকে বক্তব্য দিতে দাও, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, এসব কোনো কথাই ওই সময় শেখ হাসিনা বলার সময় পায়নি। একমাত্র সেনাপ্রধান খুব চৌকস, তিনি খুব ভালো লোক, বোঝাই গেল তিনি ভালো লোক। তিনি তার সেনাবাহিনী যে শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনী যে পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী, এটা সে প্রমাণ করলো যে ছাত্রদের হাতে একটা প্রধানমন্ত্রী খুন হবার চেয়ে, শহীদ হবার চেয়ে বা হত্যা হবার চেয়ে, অপমান হবার চেয়ে আমি তাকে সেভ করি। এই সেনাপ্রধান তার সুচক্ষণ বুদ্ধি দিয়ে তাকে হেলিকপ্টারে করে নিয়ে চলে গেল। তখনই ছাত্র জনতা উল্লাস প্রকাশ করতে থাকলো এবং ভিতরে ঢুকে গেল এবং আয়না ঘরের ভিতরে কিছু ছাত্র এবং কিছু অভিভাবক এবং গ্রামের এই আছে গণভবন এলাকার এবং সংসদ ভবন এলাকার সমস্ত গার্মেন্টসগুলো বন্ধ ছিল, সমস্ত কলকারখানা সরকার বন্ধ করে দিয়েছিল, কারফিউ দিয়ে দিয়েছিল। এজন্য তারা যেতে পেরেছিল না। তারা তাদের ঘর থেকে বেরিয়ে আমাদের সাথে তারা একত্রিতভাবে আয়না ঘরের দিকে আক্রমণ করে এবং আয়না ঘর থেকে যেগুলো বন্দী ছিল তাদেরকে সুন্দরভাবে গোলাম আজম চাচার সন্তান, তাদেরকে আরো যারা ছিল বন্দী, তাদেরকে পিটায় পিটে বাই করে ভাঙে চুরি তাদেরকে বের করে নিয়ে যায়। এবং শেখ হাসিনার বাড়িতে অনেক অবৈধ সম্পদ ছিল, যেগুলো ছাত্ররা হাতেই করে নাই, ছাত্ররা ধরেই নাই, বলো এই সবগুলা ধরাও পাও। এবং রিক্সাওয়ালা বলছে লাথি দিয়ে ফেলাই দিচ্ছে, শেখ হাসিনার ব্যবহৃত কাপড় চোপড় এগুলা লাথি দিয়ে ফেলা দিচ্ছে, বলে এগুলা হাত দেওয়াও আমাদের জন্য ঠিক না। তারপরে কিছু মূল্যবান সম্পদ ছিল, তার সেখান থেকে সংসদ ভবনের যে ছাত্রগুলা গিয়েছিল, সংসদ ভবনের বৈধ অস্ত্রগুলা ছাত্ররা যেভাবে রক্ষা করেছে, সাধারণ যারা এর ভিতর সবাই তো আর যখন দেশ আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তখন এই দেশ এই সমস্ত অস্ত্র এই সমস্ত সংসদ ভবনের সবকিছু আমাদেরই। তখন ছাত্ররা সাধারণ যারা আমাদের সাথে আন্দোলন হিসাবে যোগ দিয়েছিল তাদেরকে বারবার এই ছাত্ররা এই নাহিদ নিজে বুকে করে তাই অস্ত্রগুলা সুন্দরভাবে কম্বল দিয়ে অস্ত্রগুলা যারা ছাত্র যাদের আইডি লেখা যাদের আইডি আছে আমাকেও দিল না, বললো কাকা আপনি এটা কি করবেন, আমাকেও দিল না, আপনি এটা কি করবেন। এই নাহিদরা সুন্দরভাবে ছাত্রদের আইডি সহ ছবি তুলে তাদেরকে অস্ত্রগুলা বলে আপাতত হেফাজত করো। পরবর্তীতে তারা হয়তো জমা দিচ্ছে। 5 তারিখে পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নন্দিত ব্যক্তি, বিশ্ব আলোকিত ব্যক্তি, বিশ্বের অন্যতম স্বনামধন্য, যিনি প্রথমবার নোবেল পুরস্কার পেয়েছেন, দ্বিতীয়বার নোবেল পুরস্কারের একটি চ্যালেঞ্জের মধ্যে তিনি আছেন। হয়তো তাকে আমরা অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেখতে পারবো যদি এই ধ্বংসস্তূপের বাংলাদেশকে তিনি বিশ্বের অন্যতম একটি জায়গায় নিয়ে যান। সেক্ষেত্রে এই 17 উপদেষ্টা পরিষদের সদস্যদের মাধ্যম দিয়ে দেশ গঠনের এখন পালা। সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের অনেক ক্ষোভ রয়েছে, অনেক চাওয়া রয়েছে, বাজার মনিটরিং চলছে, জনগণের অনেক জনদাবি পূরণের কাজগুলি চলছে, কিন্তু জনগণের একটি মৌলিক অধিকার যেটি নাগরিক অধিকার, যে ভোটের অধিকার, সেটি আজ পর্যন্ত হয়নি। হুদা কমিশন এবং হাবিবুল আওয়াল কমিশনের মাধ্যম দিয়ে দুইটি নির্বাচন তারা করেছে এবং যেটার যে সমস্ত নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রতিনিধিত্ব তারা রয়ে গেছে। মাঠ জরিপ বলছে যে এই হামলায় বা এই ভয়ে যে যারা আওয়ামী লীগের সমর্থিত যারা ছিল, আওয়ামী লীগের যারা উচ্ছিষ্টভোগী ছিল, তারা কেউ কিন্তু আর সেই পরিষদে যাচ্ছে না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যাচ্ছে না, মেয়র তার মেয়রের কার্যালয়ে যাচ্ছে না, জেলা পরিষদ চেয়ারম্যান তার জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে যাচ্ছে না, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদে বসছে না। এমন স্থানীয় সরকার বিভাগে যদি এমন অচল অবস্থা থাকে তাহলে তো দেশ গঠন করা মুশকিল হবে। তাই যেহেতু বিতর্কিত কমিশন ছিল, স্বৈরাচারী সরকারের কমিশনের নেতৃত্বে এই নির্বাচনগুলি প্রশ্নবিদ্ধ ছিল, জনগণের ভোটও চাওয়া ছিল না, তাই স্থানীয় সরকার নির্বাচন বাতিল করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতার একটি ম্যাটার রয়েছে। বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে পুরো দেশবাসীকে আপনি কি হবে জানাবেন? আসলে যে স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় সংসদ নির্বাচন বলেন আর বিভাগীয় যে সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, সমস্ত নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনারের আন্ডারে ছিল। জি, এই নির্বাচন কমিশনার কি ভালো ছিল? তথাকথিত তার আজ্ঞাবহ ছিল, তার নিজস্ব শেখ হাসিনা সরকারের নিজস্ব লোক ছিল,
যার কারণে তিনি যেভাবে চেয়েছেন তারাও সেভাবেই করেছেন। হ্যাঁ, তারা জামাতেকে দাঁড়াতে দেয়নি, তারা নিবন্ধন বাতিল করে দিয়েছে, নিবন্ধন বাতিল করে দিয়েছে। তারা বিএনপির ভালো ভালো নেতাকে মামলা দিয়ে, যেমন সে খালেদা জিয়াকে দাঁড়াতে দেয়নি, তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গৃহবন্দী, দেশবাসী জানে, সারা বিশ্ব জানে। এইভাবে যে নির্বাচন কমিশনার নির্বাচন করাতে পারে, সেই নির্বাচন কমিশনারের বৈধতা বলে আমার মনে হয় কিছু থাকে না। এটা ডক্টর ইউনূস তিনি দেখেছেন, সারা দেশের বাইরে থেকেও দেখেছেন, দেশে থেকেও দেখেছেন তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে, সেও কিন্তু জানেন। তো এই নির্বাচন কমিশনারকে এমন তো অবস্থায় বিলুপ্ত ঘোষণা করাই আমার সেক্ষেত্রে অবিলম্বে এই নির্বাচন কমিশনের যারা 5 জন রয়েছেন তাদেরকে পদত্যাগের একটি দাবি সারা দেশ থেকে ওঠা দরকার কিনা, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে, যেহেতু ছাত্ররা এখন ছাত্র আন্দোলন শেষ, তাদের ক্লাসে ফিরতে হবে। আমি একটু বলি, স্থানীয় যে নির্বাচনটা, এই নির্বাচনটা হয়েছে তথাকথিত, যে নৌকায় ভোট দেয়নি তাকে ভোট সেন্টারে যাতে দেওয়া হয় নাই, বা যে গেছে অথচ ভোট দেয়নি তাদেরকে ধরে। স্থানীয় যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে যারা নৌকায় ভোট দিয়েছে, যারা নৌকায় ভোট দিবে না তাদেরকে বাধ্য করা হয়েছে। এবং কত পার্সেন্ট ভোট পুলিং হয়েছে এটা দেশে, আপনারা মিডিয়া কর্মী ছিলেন, আপনারা আমাদের থেকেও ভালো জানেন। আবার যে ভোট দেয়নি, বাড়িতে বসেছিল, যায় নাই, তাকে বের এই গিরির ঠ্যাং, এই গিরিগুলা বের করে দিয়েছে হাতুড়ি মেরে। এমন অগণিত মামলা। আমার আপন ভাইকে, আমার আপন মেজো ভাই আয়ুব আলীকে ওই সামাদ চেয়ারম্যান, অর্থাৎ ভেড়ামারা মোকারপুর ইউনিয়নের চেয়ারম্যান, আমার আপন ভাইকে গিরি বের করে দিয়েছে। মামলা দিতে গেছি কোর্টে, থানাতে মামলা দিতে, মামলা নেয় নাই, আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করি নাই। কেন করি নাই? যে আওয়ামী লীগরে যে সাপোর্ট করে, আমার মনে হয় তার মাথা আমার মনে ঠিক ছিল না। তার মাথা ছিল কিভাবে লুটতারাজ করব, কিভাবে নিজের আখের গুছাবো, কিভাবে আমার নিজের সন্তানটাকে হচ্ছে চাকরি দিব। কিন্তু আওয়ামী লীগের সন্তানরা, আমার মনে হয় এই আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের কোন সন্তান এই আন্দোলনে ছিল কিনা আমার সন্দেহ। তারা তাদের সন্তানকে তো বিরোধী দেবে না। দেশ গঠন করতে হবে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে। পুরো দেশব্যাপী দেশের মানুষের কাছে কিন্তু অনেক বৈষম্য রয়েছে। স্কুলে বৈষম্য, বাজারে বৈষম্য, মাঠে ময়দানে প্রতিটি জায়গায় বৈষম্য কিন্তু রয়েছে। বৈষম্য কিন্তু একেবারে আমাদের প্রজাতন্ত্র দেখা গেছে, জনপ্রশাসনে কিন্তু বৈষম্যের অনেক আলোচনা চলছে। বৈষম্য বিরোধী যারা ক্যাডার রয়েছেন তারা কিন্তু অলরেডি আন্দোলন করছেন। পুরো দেশটাই বৈষম্যে ভরপুর একটি বাংলাদেশ। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে পুরো দেশবাসীর প্রতি আসলে আমাদের পক্ষ থেকে বা দেশবাসীর জন্য কি মেসেজগুলি দেওয়া দরকার? বৈষম্য বিরোধী আন্দোলন তো ঘরে ঘরে, ছোট যে ছেলেরা তারাও ছাত্র, 1 এর ছাত্র, 2 এর ছাত্র, 3 এর ছাত্র, 4 এর ছাত্র, 5 এর ছাত্র, এই ছাত্ররাও কিন্তু বুঝে গেছে কিভাবে এই যে আমার বড় ভাইরা সুন্দরভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে সফল হলো। আর এই দেশে সবাই তো আওয়ামী লীগেও দেখেছে, বিএনপিকেও দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। তারা তাদের এই যে দলীয়করণ, দলীয় ভাব, দেশের জনগণ, সাধারণ জনগণ যে কি চায়, সাধারণ জনগণ যে কি পায়, এটা এই দলদের ভিতর ছিল না। আমি আমার সন্তানদেরকে, যাদেরকে নিয়ে আমি আমি এই আন্দোলনে ছিলাম, যে সন্তানদেরকে নিয়ে তারা নেতৃত্বে আসুক, তারা দেশ সুন্দরভাবে পরিচালনা করুক, কিন্তু তারা হচ্ছে ছাত্র। তারা ছাত্র কি কি যেন বলে, ছাত্র কি, তারা মাসুম, তারা মাসুম, তারা সুন্দর সন্তান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কচি মন, এই যে সুন্দর একটা মন নিয়ে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হয়েছে। আমরা তাদের সাহায্য করেছি। আমরা দেখেছি বিশেষ করে ট্রাফিক না থাকার কারণে তারা যেভাবে বর্তমানে রাতে দিনে যেভাবে ট্রাফিকের জন্য কাজ করেছেন, ঝড় বৃষ্টি ছিল, মেঘলা পরিবেশ ছিল, একেবারে গুমোট দাহ ছিল, প্রচণ্ড গরমে অস্থির ছিল তারা, তবুও তারা কিন্তু মাঠে ছিল। এই যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি তাদের যে কন্ট্রিবিউশনটা, তাদের জন্য নিরাপদ পৃথিবী সৃষ্টি করার জন্য, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের অভিভাবকের তো অনেক দায়িত্ব। পিতা তার সন্তানকে কিন্তু মাঠে পাঠিয়ে দিয়েছে, মা তার সন্তানকে খাইয়ে পরিয়ে বলছে, যাও বাবা তুমি ট্রাফিকটা ভালো করে কাজ করো। অথচ এই সন্তানেরা কিন্তু নিজের প্লেটটা পর্যন্ত ধুয়ে খেতে ইতিপূর্বে জানেনি।
এই যে সবার বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, মায়ের বাংলাদেশ, ভাইয়ের বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের প্রতিটি পদক্ষেপে দেশবাসীর অবশ্যই ছাড়া দিবে। আপনি দর্শক শ্রোতা বা দেশের সকল মানুষের কাছে কি আহ্বান জানাবেন? এই যে ছাত্ররা তাদের মা পিতা, আমি আমার সন্তানকে যেমন নিষেধ করি নাই, এমনি ভাবে তার মা আমার স্ত্রী আমার সন্তানকে নিষেধ করেছিল না। এমনি নাহিদ, আরো নাম না জানা যেসব ছাত্ররা, আসিফ, এরা যেভাবে ছিল মানে আসছে আন্দোলনে, মা যদি সাহায্য না করতো তারা তো আসতে পারতো না। আর যার এই যে যেগুলো এখন দায়িত্ব পালন করছে, এর মধ্যে ডাকাতকেও কিন্তু ধরে দিয়েছে, আপনি দেখেছেন কিনা? ডাকাতকে ধরে দিয়েছে, হ্যাঁ, চাঁদাবাজকে ধরে দিয়েছে। ঘর ভাঙতে যাচ্ছে, এমন একজন আওয়ামী লীগের ঘর ভাঙতে যাচ্ছে যে খুব অত্যাচার করেছে এলাকায়, তার ঘর ভাঙতে যাচ্ছে। এই ছাত্ররা কিন্তু সেগুলা থেকে বিরত রাখছে। তো আমি আশা করি যে এদের হাতে দেশ গেলে, এদের পিতারা যদি এদের পাশে থাকে, এদের পিতারা যদি পাশে থাকে, এই কয়দিনে যেভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। একজন অসুস্থ হয়ে গেলে তাকে কিন্তু করছে, একজন রিক্সা অবৈধ আর এক জায়গাতে গেলে রিক্সাকে সুন্দরভাবে পিটায় না, কিন্তু পুলিশ যেমন পিটাইতো, ট্রাফিক পুলিশ যেন পিটাইতো, এবং থানার পুলিশরা যেরকম অবৈধভাবে এদিকে গেছে এদিকে ধরে যায় রাখা, তাদের থেকে টাকা নিছে, এইরকম কখনোই আজ পর্যন্ত এই কয়দিনে পাওয়া যায় নাই। আপনারা তো মিডিয়া কর্মী মাঠে আসেন, দেখছেন, এবং কোনো মিডিয়াতে আমি দেখলাম না যে আমার এই যে দায়িত্ব পালন করছে ট্রাফিকে এবং থানাতে এবং গ্রামে পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, এমন কোন একটা চকলেট খেয়েছে এমন নজির এখন পর্যন্ত পায় নাই। আমাদের সন্তানরা এইভাবে যদি দেশ পরিচালনা করে, আমার মনে হয় এ দেশে আর কখনোই এইভাবে ছাত্রদেরকে আন্দোলন করে জীবন দিতে হবে না। জনাব আসাদ, আমরা দর্শক শ্রোতার কাছ থেকে এই আলোচনা থেকে বিদায় নেব। দর্শক, জীবন আসলে অনেক কিছু, বৈষম্যের অনেক কিছু রয়েছে। আজকের আলোচক 1999 সালে এই আওয়ামী লীগের বৈষম্যের শিকার হয়ে 15টি বছর তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছে। 2014 সালে প্রথম কারামুক্তির পরে তাকে দফায় দফায় মামলা দিয়ে তার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়ে তার জীবনটা তো শেষ। পরবর্তীতে তার সন্তানের জীবন আসলো, সন্তানের জীবনে তিনি চাইলেন একটা স্বাধীন বাংলাদেশ দিতে, তাই তিনি আন্দোলনের মুখে আসলেন। আপনি আপনার সমাপনী বক্তব্য দর্শক শ্রোতাদের জন্য প্রদান করুন। আমার সন্তান যারা এই বৈষম্য আন্দোলনে জয়ী হলো, তারা তো সন্তান, তারা তো ছাত্র, তারা ছাত্র অধিকার। এইবার আমি তার পিতা, তাহলে আমি তো ছাত্র অধিকার হতে পারছি না। আমি চাই আমার সন্তানরা দেশ পরিচালনা করুক, কিন্তু গণতান্ত্রিক দেশে একটি দল প্রয়োজন আছে, বা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম প্রয়োজন আছে, সামাজিক একটা পেশাজীবী একটা সংগঠনের প্রয়োজন রয়েছে, যে ব্যানারে কিছু কথা বলা যায়। আমার সন্তান তো ছাত্র, আমি তো ছাত্র পিতা, তাহলে ছাত্র বৈষম্য আন্দোলন একটা দল, বৈষম্য বিরোধী ছাত্র সামাজিক আন্দোলন একটি দল, তাহলে আমি তার পিতা, আমি কোন দল করব? আপনাকে তো ওই সংগঠনে নিবে না, আমাকে তো তাহলে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন করতে হবে বা অভিভাবক আন্দোলন করতে হবে। তাহলে সেক্ষেত্রে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে আপনি অন্তত অভিভাবকদেরকে আহ্বান করবেন। আলহামদুলিল্লাহ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন, সুন্দর একটি নাম আপনি প্রস্তাব করেছেন। এই নামে আমি সমর্থন করি, এবং আমার সন্তানেরা, নাহিদরা, আসিফরা, অবশ্যই তাদের পিতাদের সংগঠনকে ডক্টর ইউনূস সেও পিতা, সে তো কখনোই ওই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হতে পারবে না, পারবে, কিন্তু নাগরিক আন্দোলনের নেতৃত্ব ডক্টর ইউনূস দিতে পারবে, আমি দিতে পারবো, আপনি দিতে পারবেন। এই আলোচনা আমরা হয়তো শুরু করছি, কিন্তু অথচ এই চেয়ারটি আমরা ডক্টর ইউনূসের জন্য অবশ্যই আহ্বান করব যে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের এই সংগঠনটিকে ডক্টর ইউনূস এটির চেয়ারপারসন হবে। এই প্রত্যাশা অবশ্যই আপনি দেশবাসীর কাছে করেন কিনা, এবং ডক্টর ইউনূসের কাছেও এই আহ্বানটি আপনি রাখবেন কিনা? হ্যাঁ, আমি আমার দেশবাসীর প্রতি আমি একজন এই কোটাভিত্তিক আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পিতা হিসাবে, ছাত্রদের অভিভাবক হিসাবে, জনগণের পক্ষ থেকে আমি, আমার বয়স 50 ধর, তারপরেও আমি এই আন্দোলনে আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে শরিক হয়েছি, এবং আমি সবার আগে আমার সন্তানদের আগে আমার গুলি লাগবে। আমার গায়ে অনেক সিলিন্ডার আছে এখনো, আমার পা, এই পাতে পুড়ে গেছে, এই পাটা টিয়ার গ্যাসের সেলের ভিতরে ঢুকে গেছে। একটি ছাত্র এসে জোর করে আমাকে জিকে ধরেছে, এটা নাহিদও চোখে দেখেছে, আসিফও দেখেছে। এই টিয়ার সেলটা বের করে নেওয়ার সাথে সাথে আমার পাটা কালো হয়ে গেছে, এখন পায়ে ক্ষত চিহ্ন, অনেক ক্ষত চিহ্ন, যেটা চিকিৎসা করার দরকার।
এই মর্মে আমি আমার দেশবাসীকে বলবো যে আপনারা সুন্দর একটি দল, সুন্দর একটি নতুন দিগন্ত, নতুন সরকার, নতুন ছাত্র, যারা দোষমুক্ত দূষণমুক্ত দূষণমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নাহিদ, ডক্টর ইউনূস, আসিফ এবং ডক্টর আসিফ নজরুল তারা যেন সুন্দরভাবে এই দেশটা এইভাবে পরিচালনা করতে পারে, তার জন্য বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন একটি দল আমিও তাদের কাছ থেকে চাচ্ছি এবং দেশবাসীকে এই দলটাকে, সুন্দর একটি দলটাকে সাপোর্ট করে নতুন দলের, নতুন আকাশের, নতুন পৃথিবীতে এই নতুন দলটাকে যদি সাপোর্ট করতো, কতটুকু সাপোর্ট করে, ভালো দেখ ভালো নেই। জি জনাব আসাদ, আমরা মুদ্রা কথায় চলে আসি। প্রিয় দর্শক, বৈষম্যের শিকার আমিও। বৈষম্যের কারণে আওয়ামী লীগের আমলে শুধুমাত্র শেভ করা বাদ দিলাম, আমার একটা দাড়িওয়ালা হয়ে গেলাম, আমাকে দেখে পাকিস্তানিদের মতো মনে হয়, আমাকে দেখলে আফগানিস্তানিদের মতো মনে হয়, তাই জঙ্গি মামলায় দুবার আমাকে কাস্টডিভুক্ত করা হয়েছে। আমার 30-35 লক্ষ টাকার ব্যবসা একেবারে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 2011 সালে মামলার পর থেকে আমি নিজের জীবন পরিচালনা করার জন্য, সংসার দেখাশোনা করার প্রয়োজন গণমাধ্যম কর্মী হিসেবে, কখনো মার্কেটিংয়ে কাজ করে এই পর্যায় পর্যন্ত আসছি। আজকে আমি ভূমিহীন শুধুমাত্র এই আওয়ামী লীগের কারণে। আমার প্রত্যেক সম্পদ পর্যন্ত বিক্রি করে আমাকে কিন্তু নিজের দায়গুলি, দেনাগুলি দূর করতে হয়েছে এবং দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়েছি। নানাভাবে, নানা রক্তচক্ষু, নানা হুঙ্কারে, নানা হুমকিতে আমার জীবন চলেছে, যার কারণে প্রত্যাশা ছিল হয়তো একদিন একটা বিজয় আসবে, নতুন পৃথিবী আসবে। সেই নতুন পৃথিবীর প্রত্যয় নেই। যখন আসাদ ভাইয়েরা আন্দোলনটি করলো, যখন ডাকতে পেলাম, আমি আমার জায়গা থেকে আমার ক্যামেরা নিয়ে গণমাধ্যম কর্মী হিসেবে সবসময় তাদের খবর আদান প্রদান করা, তাদের পাশে থাকার কাজগুলি করেছি। অবশেষে আমাদের দেশটি নতুন করে স্বাধীন হয়েছে, নতুন পৃথিবীতে আমরা আছি। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে যারা অভিভাবক শ্রেণী আছেন, ছাত্রদের জন্য তো ছাত্র সংগঠন অলরেডি রয়েছে, সেক্ষেত্রে অভিভাবক শ্রেণীকে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের ব্যানারে সংযুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকুন, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের সাথে থাকুন, সংযুক্ত হন যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের দাবিতে রাজপথে। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।